সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। ঈদুল আজহার বন্ধের শেষে চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস আবারও শুরু হয়েছে। আজকে আমরা আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। ইতিপূর্বে আমরা তৃতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ শেষ করেছি। আমি আশা করি তোমরা এই ঈদুল আজহার বন্ধে যে সময় পেয়েছ সেই সময়ে নিশ্চয়ই প্রথম অধ্যায়ের অঙ্কগুলি ভালো করে অনুশীলন করেছ। তো অংশীদারি ব্যবসায়ের হিসাব অঙ্কে যাওয়ার পূর্বে আমরা এই অধ্যায়ের সিলেবাসে তোমাদের যে থিওরিগুলি দেয়া আছে সেগুলি আগে আমরা একটু আলোচনা করব। প্রথমে আসব অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বা অংশীদারি ব্যবসায় কাকে বলে সেই বিষয়ে আমরা একটু জানব। দেখো বলা আছে কি, দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা ততোধিক মানে দুই বা তার বেশি তারও অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায়, স্বেচ্ছায় মানে হচ্ছে নিজের ইচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে নিজেদের মূলধন, শ্রম ও মেধা বিনিয়োগ করে আইনসম্মতভাবে যে কারবার গঠন ও পরিচালনা করে তাকে অংশীদারি কারবার বলে। তাহলে এখানে দেখো এই প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা তার বেশি ব্যক্তি, দুইজন ব্যক্তি অথবা তারও বেশি ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, ব্যবসায়ের উদ্দেশ্যই আমরা জানি মুনাফা অর্জন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায়, স্বেচ্ছায় মানে হচ্ছে নিজের ইচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে, চুক্তিবদ্ধ হতে হবে কেন? কারণ এক মালিকানা ব্যবসায় একজন মালিক, তাকে কারোর সাথে চুক্তিবদ্ধ হওয়ার প্রয়োজন নেই, নিজের ব্যবসা নিজে পরিচালনা করবে। কিন্তু যদি অংশীদারি ব্যবসায়ের কথা বলি আমরা, অংশীদারি ব্যবসায়ে মালিক যেহেতু দুইয়ের অধিক, সুতরাং এক একজন ব্যক্তির চিন্তাভাবনা এক এক রকম হতে পারে। সেজন্য চুক্তিবদ্ধ হতে হবে, চুক্তিতে আবদ্ধ হয়ে নিজেদের মূলধন বিনিয়োগ করবে, নিজেদের শ্রম এবং মেধা বিনিয়োগ করে আইনসম্মতভাবে মানে আইনের আওতায় অংশীদারি কারবার ঘটিত ও পরিচালিত হয় 1932 সালে অংশীদারি আইন অনুসারে। সে আইনের আওতায় যে কারবার গঠন ও পরিচালনা করে তাকে আমরা অংশীদারি কারবার বলবো। তো এরূপ কারবার সংগঠনে বা অংশীদারি কারবারে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন, সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে হবে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারবে 20 জন। তবে যদি অংশীদারি ব্যবসায়ের উদ্দেশ্য হয় ব্যাংক ব্যবসা করবে, তাহলে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা ব্যাংক ব্যবসায়ের উদ্দেশ্যে যদি পরিচালিত হয়, এরূপ কারবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ 10 জন, 10 জনের বেশি হতে পারবে না। ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে এটি একটি নির্ধারণ করে দেয়া আছে, 10 জনের বেশি হতে পারবে না। আর ব্যাংক ব্যবসা ছাড়া অন্যান্য যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বোচ্চ হতে পারবে 20 জন। সো আমরা যদি এই সংজ্ঞা ভালো করে আলোচনা করি বা সংজ্ঞা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে এই সংজ্ঞা থেকে অংশীদারি ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আমরা খুঁজে বের করতে পারবো। যেমন 1 নম্বর হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসায় করতে গেলে যেহেতু দুইয়ের অধিক ব্যক্তি এখানে নিজেদের ইচ্ছায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করবে, সুতরাং কিভাবে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে, লাভের অংশ কে কতটুকু পাবে, মূলধন কে কতটুকু বিনিয়োগ করবে, ব্যবসায় পরিচালনায় কারা অংশগ্রহণ করবে, সেই সকল কিছু ব্যবসা পরিচালনার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন আছে, কিভাবে তাদের কর্মকাণ্ড পরিচালিত হবে, তা তারা একটা চুক্তির মাধ্যমে ঠিক করে নেবে। এই জন্য অংশীদারি কারবারে চুক্তি থাকা বাঞ্ছনীয় এবং চুক্তি মৌখিকও হতে পারে, আবার লিখিত হতে পারে। তবে লিখিত হওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। আমরা বলি যে
চুক্তি, অংশীদারি কারবারের চুক্তি মৌখিক হতে পারে, তবে লিখিত চুক্তি হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। ঘটন, অংশীদারি কারবার ঘটিত হয় একটু আগে আমরা বলেছি 1932 সালের অংশীদারি আইন মোতাবেক কোনো বৈধ ব্যবসায়ের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি এই কারবার গঠন করতে পারে। দুই বা ততোধিক ব্যক্তি 1932 সালের অংশীদারি আইন মোতাবেক কোনো বৈধ ব্যবসায়ের উদ্দেশ্যে, বৈধ ব্যবসা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড সম্পাদনের উদ্দেশ্যে যদি দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে কোনো কারবার গঠন করে সেটিকে অংশীদারি কারবার বলা যাবে না। এই জন্য মনে রাখতে হবে বৈধ ব্যবসায়ের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি এই কারবার গঠন করতে পারবে, এবং 1932 সালের অংশীদারি আইন অনুসারে। সদস্য সংখ্যা দেখো, আমরা এখানে দেখেছি যে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারবে 20 জন, তবে ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারবে 10 জন। সদস্যদের যোগ্যতা, যোগ্যতা মানে এখানে শিক্ষাগত যোগ্যতা না, কারা অংশীদারি ব্যবসায়ে অংশগ্রহণ করতে পারবে বা কোন ধরনের ব্যক্তিরা অংশীদারি ব্যবসায়ে অংশগ্রহণ করতে পারবে সেটি হচ্ছে সদস্যদের যোগ্যতা। তো কারা অংশগ্রহণ করতে পারবে সেটি বোঝার চেয়ে যদি আমরা বুঝতে পারি যে কারা অংশগ্রহণ করতে পারবে না, তাহলে খুবই সহজ হবে। যেমন ধরো নাবালক কোনো ব্যক্তি, পাগল, তারপর হচ্ছে দেউলিয়া ব্যক্তি, এই 3 শ্রেণীর ব্যক্তিরা অংশীদারি কারবারের সদস্য হতে পারবে না। এই 3 প্রকারের মানুষ ছাড়া অন্য যে কেউ অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে পারবে, অংশীদারি ব্যবসা গঠন ও পরিচালনা করতে পারবে। বৈধ উদ্দেশ্য আমরা একটু আগেই বলেছি, অংশীদারি কারবার গঠনের অবশ্যই একটি বৈধ উদ্দেশ্য থাকতে হবে। অবৈধ উদ্দেশ্য নিয়ে কোনো অংশীদারি কারবার গঠন করলে সেটিকে অংশীদারি কারবার বলা যাবে না। তারপর হচ্ছে দায়। দায় মানে হচ্ছে অংশীদারি কারবারের যে সদস্যরা থাকবেন তাদের দায় কেমন, কার দায় কতটুকু হবে। অংশীদারি কারবারের সদস্যদের দায় অসীম। আমরা এক কথায় বলি অংশীদারি কারবারের সদস্যদের দায় হচ্ছে অসীম। কারবারের দেনার জন্যে অংশীদারগণ ব্যক্তিগত ও যৌথভাবে দায়ী থাকে। কারবার প্রতিষ্ঠানের যে দায় থাকবে সেই দায় পরিশোধের জন্য অংশীদারগণ ব্যক্তিগতভাবে যেমন দায়ী থাকবে, যৌথভাবেও দায়ী থাকবে। কারবারের সম্পত্তি দায় পরিশোধের জন্য যদি অপর্যাপ্ত হয়, মানে কারবার প্রতিষ্ঠানের বা অংশীদারি ব্যবসায়ের যে পরিমাণ সম্পত্তি আছে সেই সম্পত্তি দিয়ে যদি দায় পরিশোধ করা না যায়, তোমরা জানো আমরা যখন হিসাব সমীকরণ পড়ি তখন আমরা বলি একটি ব্যবসা প্রতিষ্ঠানের সকল সম্পত্তি সমান কি হবে, দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন একটা প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ যদি সম্পত্তির তুলনায় অধিক হয়ে যায় একটি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, দায়ের পরিমাণ যদি সম্পত্তির চেয়েও বেশি হয়ে যায়, তাহলে সম্পত্তি দিয়ে যেটুকু দায় পরিশোধ করা যাবে সেটি পরিশোধ করতে হবে, এবং অবশিষ্ট দায় মানে অতিরিক্ত দায় যেটুকু থাকবে সেই দায় পরিশোধের জন্যে অংশীদারগণ ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে হলেও তাদেরকে তাদের দায় পরিশোধ করতে হবে। মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ দিয়ে যদি দায় পরিশোধ করা না যায়, তাহলে অংশীদারগণ তাদের ব্যক্তিগত তহবিল থেকে বা ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দায় পরিশোধ করতে হবে। এই জন্য বলা হয় অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে দায় অসীম। মূলধন, মূলধন মানে অংশীদারি ব্যবসা পরিচালনা করতে গেলে কে কতটুকু মূলধন দিবে সেটাই হচ্ছে মূলধনের আলোচ্য বিষয়। এরূপ কারবার, এই ধরনের কারবার সংগঠনে কি হয়, অংশীদারগণ চুক্তি মোতাবেক চুক্তিতে উল্লেখ করা থাকবে যে মূলধন কিভাবে দিবে, তারা কি সমান হারে মূলধন দিবে নাকি অসমান হারে মূলধন দিবে, মূলধন হিসাবে কি নগদ টাকা প্রদান করবে নাকি স্থায়ী সম্পত্তি হিসাব মূলধন আকারে প্রদান করবে, কিভাবে করবে, বা কোনো অর্থ বা অন্য কোনো সম্পত্তি ছাড়া আবার কারো কারিগরি জ্ঞান বা অন্য কোনো বিশেষ জ্ঞান মূলধন হিসাবে সরবরাহ করতে পারে। মানে নগদ টাকা যেমন মূলধন হিসাবে দেওয়া যায়, সম্পত্তি যেমন মূলধন হিসাবে দেওয়া যায়, কোনো ব্যক্তির বিশেষ কোনো জ্ঞান যেটাকে কাজে লাগিয়ে ব্যবসায়ের কার্য সম্পাদন করা যাবে, অথবা কোনো বিশেষ কারিগরি জ্ঞান থাকতে পারে কোনো ব্যক্তির অর্জনে, সেই কারিগরি জ্ঞানকেও কিন্তু ওই ব্যক্তি মূলধন হিসাবে সরবরাহ করতে পারে, অংশীদারি ব্যবসায়ে সরবরাহ করতে পারে, যা দ্বারা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
আহ, এরপরে আছে লাভ ক্ষতি বন্টন। লাভ ক্ষতি বন্টন। লাভ ক্ষতি বন্টন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ কিভাবে লাভের টাকা বন্টন করবে বা লাভ বা ক্ষতি তারা কিভাবে বন্টন করে নিবে, সেটি কি সমান সমান হারে বন্টিত হবে নাকি আহ, কি অসমান হারে বন্টিত হবে, কোন হারে বন্টিত হবে সেটি চুক্তিতে উল্লেখ করা থাকবে। আর চুক্তিতে যদি লাভ ক্ষতি বন্টনের হার উল্লেখ করা না থাকে তাহলে সমান হারে লাভ ক্ষতির টাকা বন্টন করে নিতে হবে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে কারবার পরিচালনা। কারবার পরিচালনায় অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ নিজেরা সবাই মিলে অংশীদারি কারবার পরিচালনা করতে পারে অথবা সকলের পক্ষ থেকে একজন বা দুইজন অংশীদারি কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। পারস্পরিক আস্থা ও সদিশ্বাস মানে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারদের মধ্যে যদি পারস্পরিক বিশ্বাস না থাকে, একজন আরেকজনকে যদি বিশ্বাস না করে, নিজেদের মধ্যে যদি একজনের উপর অন্যজনের আস্থা না থাকে, তাহলে কিন্তু অংশীদারি ব্যবসা টিকে থাকতে পারে না। এই জন্যে অংশীদারি কারবার অংশীদারদের পারস্পরিক আস্থা ও সদিশ্বাসের উপরই প্রতিষ্ঠিত হয়। তাই কারবার পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত আস্থা ও বিশ্বাস বজায় রাখা একান্ত অপরিহার্য। আহ, এরপর হচ্ছে দেখো নিবন্ধন। অংশীদারি কারবার নিবন্ধিত হতে পারে, আবার নিবন্ধন না করেও কিন্তু অংশীদারি কারবার পরিচালনা করা যায়। 1932 সালের অংশীদারি আইন মোতাবেক অংশীদারি কারবার নিবন্ধন করা যায়, তবে তা বাধ্যতামূলক নয়। এজন্য অংশীদারি কারবার নিবন্ধিত বা অনিবন্ধিত হতে পারে। স্বতন্ত্র সত্তার অভাব, এটিও একটি বৈশিষ্ট্য অংশীদারি কারবারের। এরূপ কারবার সংগঠনের কোনো আইনগত সত্তা নেই। আইনগত সত্তা না থাকার কারণে কি হয়, তারা নিজেদের নামে ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, তারা তাদের নামে কিন্তু কোনো মামলা বা মোকদ্দমা পরিচালনা করতে পারে না বা চুক্তি করতে পারে না। এই ক্ষেত্রে কোনো একজন অংশীদারের নামে সকল আইনগত কার্যাদি তাদেরকে সম্পাদন করতে হয় বা সম্পন্ন করতে হয়। অন্যদিকে তোমরা পড়েছো যে যৌথ মূলধনী কোম্পানির একটা আইনগত সত্তা থাকে, কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এই ধরনের সত্তা নেই। মালিকানা হস্তান্তর। মালিকানা হস্তান্তর হচ্ছে যে একজন অংশীদার তার মালিকানা যদি অন্য কাউকে হস্তান্তর করতে চায়, সেই ক্ষেত্রে যে সকল অংশীদার ব্যবসায়ে অংশীদারি ব্যবসায় অংশীদারগণ বিদ্যমান থাকে, কোনো অংশীদার অন্যান্য সহযোগী অংশীদারদের সম্মতি ছাড়া মালিকানা হস্তান্তর করতে পারবে না। কোনো অংশীদার যদি মনে করে যে সে অংশীদারি কারবারে তার মালিকানাটা অন্য কাউকে দিয়ে দিবে, সেটা চাইলেই সে পারবে না। যদি মালিকানা হস্তান্তর করতে হয়, অংশীদারি ব্যবসায়ের অন্য সকল যারা অংশীদার আছে তাদের সম্মতি প্রয়োজন হবে, সম্মতি ছাড়া এটি সম্ভব নয়। কর প্রদান। নিবন্ধিত কারবারের ক্ষেত্রে যে সকল অংশীদারি কারবার নিবন্ধিত হয়, অংশীদার তাদের ক্ষেত্রে অংশীদারদের যে প্রাপ্ত লভ্যাংশ, অংশীদাররা ব্যবসা করে যে লাভের অংশ পাবে, সেই লাভের অংশের উপর তারা কর প্রদান করবে। এবং যদি অনিবন্ধিত কারবার হয়, অনিবন্ধিত কারবারের ক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের যে আয় হবে বা অংশীদারি ব্যবসায়ের যে লাভ হবে, সেই লাভের উপর কর ধার্য করা হয় বা কর প্রদান করতে হয়। এরপর আছে বিলোপ সাধন। বিলোপ সাধন মানে অংশীদারি ব্যবসাটাকে বন্ধ করে দেয়া, ব্যবসা ভেঙে দেয়া। এটি কখন ঘটতে পারে? বিলোপ সাধন হয়ে যেতে পারে বা অংশীদারি কারবার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে কখন? কোনো অংশীদারের যদি মৃত্যু হয় তাহলে বিলোপ সাধন হতে পারে। কোনো অংশীদার যদি দেউলিয়া হয়ে যায় তাহলে বিলোপ সাধন হতে পারে। কোনো অংশীদারের যদি মস্তিষ্ক বিকৃতি ঘটে সেক্ষেত্রেও বিলোপ সাধন হতে পারে। অবসর গ্রহণের ক্ষেত্রেও কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করতে চায় সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসা ভেঙে যেতে পারে। এবং সর্বোপরি পারস্পরিক সদিশ্বাস এবং যদি আস্থার অভাব থাকে তাহলেও কিন্তু অংশীদারি কারবারে বিলোপ সাধন ঘটতে পারে। এই যে বৈশিষ্ট্যগুলি আছে, এই এই আলোচিত যে বৈশিষ্ট্যগুলি আমরা এখন আলোচনা করলাম, অংশীদারি কারবারকে একটি অনন্য ব্যবসায়িক সংগঠন হিসাবে একটি স্বাতন্ত্রিক রূপ প্রদান করে এই এই বৈশিষ্ট্যগুলি। এরপরে যেই টপিকসটি তোমাদের আছে সেটি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান, মানে কোন উপাদানগুলি একদমই অপরিহার্য বা কোন উপাদানগুলি না থাকলে অংশীদারি কারবার প্রতিষ্ঠিত করা যাবে না বা অংশীদারি কারবার গঠন করা যাবে না। 1 নাম্বার হচ্ছে তার মধ্যে চুক্তিবদ্ধ একটি সম্পর্ক থাকতে হবে। চুক্তিই অংশীদারি কারবারের
মূল ভিত্তি। অংশীদারদের চুক্তিগত সম্পর্ক থেকে এই কারবারের সৃষ্টি হয়। তবে এই চুক্তি লিখিত বা অলিখিত, নিবন্ধিত বা অনিবন্ধিত হতে পারে। তবে লিখিত হওয়া বাঞ্ছনীয় বা নিবন্ধিত হলেই সবচেয়ে ভালো হয়। সদস্য সংখ্যা আমরা একটু আগেও পড়ে এসেছি, সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন। তবে ব্যাংক ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন হতে পারবে সদস্য সংখ্যা। উদ্দেশ্য, বৈধ উদ্দেশ্য থাকতে হবে, বৈধ উদ্দেশ্য নিয়ে এই কারবার গঠিত এবং পরিচালিত হতে হবে। মুনাফা বন্টনের বিষয় থাকতে হবে। অংশীদারি কারবারে অংশীদারগণ মুনাফা অর্জন ও বন্টনের উদ্দেশ্যে নিজেদের মধ্যে অংশীদারি সম্পর্ক গড়ে তোলে। চুক্তিতে সাধারণত মুনাফা বন্টনের হার উল্লেখ থাকে। চুক্তিতে যদি এরূপ হারের উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে অংশীদারগণ সমান হারে নিজেদের মধ্যে মুনাফা বন্টন করে নেবে। মনে করো অংশীদারি ব্যবসায়ের লাভ হয়েছে 30,000 টাকা, 3 জন অংশীদার। এখন এই 30,000 টাকা তারা কিভাবে ভাগ করে নেবে সেটি যদি চুক্তিতে উল্লেখ করা না হয় তাহলে এই 30,000 টাকাকে সমান 3 ভাগ করে তারা লাভের টাকা নিজেদের মধ্যে বন্টন করে নেবে। তারপর হচ্ছে পরিচালনা ও নিয়ন্ত্রণ। অংশীদারি কারবারের সকল অংশীদার দ্বারা বা সকল অংশীদারের পক্ষে একজন কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে যে সক্রিয় পরিচালনায় অংশগ্রহণ করে বা সকলের পরিচালনায় অংশগ্রহণ করলে মানে এই ক্ষেত্রে যে সক্রিয় পরিচালনায় অংশগ্রহণ করে বা সকলে যদি পরিচালনায় অংশগ্রহণ করে একে অপরের প্রতিনিধি হিসাবে কাজ করে। কারবার পরিচালনার জন্য পারিশ্রমিক দেওয়ার কথা অবশ্যই চুক্তিতে উল্লেখ থাকতে হবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, এটি আমরা আগেও পড়েছি। পারস্পরিক আস্থা থাকতে হবে অংশীদারদের মধ্যে এবং বিশ্বাস থাকতে হবে, তাহলে অংশীদারি কারবার সঠিকভাবে পরিচালিত হতে পারবে। অন্যথায় অংশীদারি কারবার পরিচালনা করা অংশীদারদের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে উঠবে। এখন আরও একটি টপিকস, অংশীদারদের প্রকারভেদ। এটি তোমাদের সিলেবাসে যদিও নেই, তবে মাঝে মাঝে এই টপিকস থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, বহু নির্বাচনী প্রশ্ন হয়, সেজন্য আমরা এটি একটু আলোচনা করব। এবং তোমরাও মনে রাখবে যে কাকে কোন ধরনের অংশীদার নামে আখ্যায়িত করা হয়। অংশীদারদের যে প্রকারভেদ, 1 নাম্বার হচ্ছে সাধারণ বা সক্রিয় অংশীদার। সাধারণ বা সক্রিয় অংশীদার হচ্ছে কারা? যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে তাকে সাধারণ বা আমরা সক্রিয় অংশীদার বলবো। মানে মূলধনও বিনিয়োগ করবে এবং ব্যবসা পরিচালনায়ও যদি অংশগ্রহণ করে কোনো অংশীদার, তাহলে সেই অংশীদারকে সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার বলা হয়। সাধারণ অংশীদারের দায় অসীম, এটি মনে রাখতে হবে। এবং এই ব্যবসায়ের সদস্য সংখ্যা আমরা জানি। নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার কারা? নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার হচ্ছে সেই সকল অংশীদার যারা ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে, মুনাফা ও ঝুঁকি গ্রহণ করে, মানে লাভ হলে লাভের ভাগ পাবে, ক্ষতি হলে ক্ষতির দায়ভার বহন করবে, কিন্তু কারবার পরিচালনায় অংশগ্রহণ করবে না। এই ধরনের অংশীদারদেরকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলা হয়। তারপর হচ্ছে নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার হচ্ছে কারা? যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না। খেয়াল করো, যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না এবং কারবার পরিচালনায়ও অংশগ্রহণ করে না, কিন্তু ব্যবসার স্বার্থে নিজের খ্যাতি, সুনাম ইত্যাদি ব্যবহার করার সুযোগ দেয়, তাকে আমরা বলবো নামমাত্র অংশীদার। মুনাফাভোগী অংশীদারকে, যে অংশীদার কেবলমাত্র মুনাফা ভোগের জন্য কারবারে অংশগ্রহণ করে কিন্তু কোনো লোকসান বহন করে না বা ক্ষতির ভাগ বহন করে না, তাকে আমরা বলবো মুনাফাভোগী অংশীদার। সীমিত দায় অংশীদার কাদেরকে বলা হবে? যে ধরনের অংশীদারদের দায় কারবারে সীমাবদ্ধ থাকে, মানে দায় অসীম না, তাদের দায় সসীম, তাকে সীমিত দায় অংশীদার বলে। এই ধরনের অংশীদারের দায় তার মূলধনের পরিমাণ দ্বারা সীমিত থাকে। যেমন নাবালক অংশীদার, যে তাদের দায়, তাদের যতটুকু মূলধন হবে দায়ও ততটুকু হবে, এর চেয়ে বেশি হবে না। এরপরে আছে কর্মী অংশীদার। যে অংশীদার কারবারে মূলধন বিনিয়োগ করে না কিন্তু শ্রম ও দক্ষতা দ্বারা কারবারে যোগদান করে, তাকে কর্মী অংশীদার বলা হয়। এরপরে আছে প্রতিবন্ধ অংশীদার। প্রতিবন্ধ অংশীদার মানে নিজেদের মধ্যে
ব্যবসায়িক সুবিধা অর্জনের জন্য অংশীদারি প্রতিষ্ঠান অনেক সময় কোনো ব্যক্তিকে অংশীদার হিসাবে পরিচয় দেয় এবং উক্ত ব্যক্তি তা জেনেও মৌনতার আশ্রয় নেয়, মানে উক্ত ব্যক্তি জেনেও নিজেকে ওই প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে ঘোষণা করে না, নিশ্চুপ থাকে। এইরূপ অংশীদারকে প্রতিবন্ধ অংশীদার বলে। যেমন কোনো খ্যাতি সম্পন্ন ব্যবসায়ীকে অংশীদার হিসাবে পরিচয় দেয়া। এরপরে আছে আচরণে অনুমিত অংশীদার। যে অংশীদার কারবারের অংশীদার না হয়েও আচরণের মাধ্যমে নিজেকে অংশীদার হিসাবে পরিচয় দেয়, তাকে আমরা আচরণে অনুমিত অংশীদার বলি। তোমাদের সিলেবাসে যে টপিকসগুলি ছিল তার মধ্যে আজকে আমরা সংজ্ঞা, অংশীদারি কারবারের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার অপরিহার্য উপাদান এবং অংশীদারদের প্রকারভেদ যদিও সিলেবাসে নাই, তবুও আমরা একটু আলোচনা করলাম যেহেতু বহু নির্বাচনী প্রশ্নে আসে। আগামী ক্লাসে আমরা অংশীদারি কারবারের লাভ ক্ষতি কীভাবে বন্টন করা হয় এবং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তোমাদের দ্বিতীয় পত্রে অংশীদারি ব্যবসার যে হিসাব রক্ষণগুলি দেয়া আছে, কি কি হিসাব সংরক্ষণ করতে হয় এবং কিভাবে করতে হয় সেই সব নিয়ে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই যে টপিকসগুলি আমরা এখানে পড়লাম, আলোচনা করলাম, তোমরা তোমাদের বই থেকে সেগুলি দেখবে এবং দেখে যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন তোমার মনে আসে তাহলে সেই প্রশ্ন নিয়ে আমার সাথে যোগাযোগ করবে। আমাকে তোমরা অনলাইনে জিজ্ঞেস করতে পারো অথবা যে কোনো মাধ্যমে যোগাযোগ করলে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।